প্রিয় দর্শক, আপনারা প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমি আবারও উপস্থিত হইলাম আজকে বাংলা ভিউ স্টুডিওত নতুন একজন মুখ লইয়া। আসলে যদিও আমরা এটা সিলেটি প্রোগ্রাম, আমরা সিলেটি ভাষায় মাতি এবং সিলেটর ঐতিহ্যরে ধরিয়া রাখার চেষ্টা করি ও অনুষ্ঠানের মাধ্যমে। আর মাঝে মাঝে আবার আমরা চাই যে যারার মধ্যে প্রতিভা আছে, প্রতিভাবান যারা আসেন, হয়তো ওইটা পারেন সিলেটর বাইরের, বাট অনেক দিন ধরে দেন সিলেট আসেন তানতানোর বালা বালা প্রতিভা লইয়াও অনেকের জায়গাত অবস্থান করা। তবে আমরা চিনি না, জানি না, অনেকেও তানতান্ডে করলাম না, খেয়াল করলাম না বা খেয়াল করি না। না জানা অবস্থায় বহুত আসেন এরকম। তো না জানা জায়গা থেকেও আমরা আজকে আমরা একজন গেস্টরে আনছি আমরা স্টুডিওত। আজকে আপনারা দেখবা তানরে, তাই মনে হয় প্রায় 26 বছর 27 বছর হইব তাই সিলেট আসেন। তো আজকে আমরা তার লগে পরিচিত হইমু এবং তার প্রতিভা সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো। তাই একজন খুব ভালো ডাক্তার, স্যার ডাক্তার AKM দাউদ, এবং তাই কলোরেক্টাল সার্জন এবং খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। আজকে তার কাছ থেকে আমরা তার জীবন সম্পর্কে, তার এই পর্যন্ত আওয়া সম্পর্কে জানবো এবং মাঝে মাঝে আমরা গানও শুনাইবা, আপনারা শুনবা এবং তার সম্পর্কে আমরা জানবো। তো আউকা তার লগে আমরা আজকে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বাক্কা তো দেখা যায় আপনি সিলেটি মাত পারেন। আমি তো টেনশন করলাম যে আপনি তো, আমি দর্শক সকলরে কইলাম মনে যে আমি সিলেটি মাতমু, কিন্তু বাইয়ে তান শুদ্ধ ভাষায় মাতবা, আমি তাদের লোকে সাপোর্ট দিমু ওটাও আর কি। আচ্ছা, নো প্রবলেম। আমরা কিছু কিছু সিলেটি মাতমু আবার তাহলে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। জি জি। যেহেতু আপনি 26-27 বছর ধরে আপনি সিলেট আসেন, এই ক্ষেত্রে তো আমরা অবশ্যই আমরা সিলেটি হিসাবে আমরা আপনার গণা ধরবো, অবশ্যই দর্শক হলেও ধরবা। তো আজকে আমরা স্টুডিওতে আপনি একবারে নতুন এবং দর্শক হলোর কাছেও আপনি নতুন, বাট ডাক্তার হিসাবে আপনি অনেক পুরাতন। মানে সবেও দর্শক যারা আছেন তারা হয়তো জানেন যে আপনি একজন খুব ভালো ডাক্তার, তবে কণ্ঠশিল্পী হিসাবে হয়তো কিছু কিছু জানেন না। তো আজকে জানিলি বা সবে যে আমরা একজন ডাক্তার কীভাবে তানরে এই জগতের মাঝে জড়াইয়া রাখছেন এবং এত ব্যস্ততার মাঝে যে এই যে গানর তাই সময় দেন, সেমনে দেন, কিলান দেন এবং কিলান আইলা তাইনি কেন, ও সম্পর্কে আমরা তার কাছেই জানবো। যদি ভাই একটু স্টার্ট করতে। আপনাকে অনেক ধন্যবাদ জি, আজকের এই অনুষ্ঠানের উপস্থাপিকা। এবং আমি ধন্যবাদ জানাতে চাই SM শাহজাহান, সিলেটের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তো অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে ও অনুষ্ঠানে মানে উপস্থিত থাকতে পারিয়া নিজের ধন্য মনে হওয়ার। আর তাই খৈরা যে আমি আসলে বাক্কা দিন সিলেটে আসি, প্রায় 26-27 বছর থেকে আসি। তো আসলে এই আমাদের প্রফেশনাল সূত্রেও রুগীদের লোকে আমরা মাথা লাগে, বিকজ আপনারা জানেন যে যখন রুগীরা আমার কাছে আইন তারা নিজের ল্যাঙ্গুয়েজে মাতইন। তা এখন আমি যদি অন্য ল্যাঙ্গুয়েজে মাতি তো এটা আসলে খুব সুন্দর দেখে না, রুগীরা আমাকে খুব একটা আপন মনে করেন না। ওটার লাগে আস্তে আস্তে মাততে সিলেটি মোটামুটি কিছুটা হইলেও হিগিলাইছি। বাবা দারুণ, পুরোও তো পারেন আপনি। তাইলে তো আমি এখন আপনার লোকে শুদ্ধ ভাষায় মারতাম না, আমি সবসময় আপনার লোকে সিলেটি ভাষায়। ওকে, নো অসুবিধা নাই, অসুবিধা নাই। তো আজকে আমরা স্টুডিওত আইছেন আপনি, দর্শক হলো তো জানছেন যে আপনি কণ্ঠশিল্পী, একজন ভালো কণ্ঠশিল্পী। আমি গান শুনছি আপনার, তো একটা গান যদি আমার দর্শক হলোর উদ্দেশ্যে একটা শুনাইতা। ওকে, ঠিক আছে। বেসিক্যালি আসলে আমি যে প্রফেশনে আছি এটাকে আমি বেশি গুরুত্ব দিই। আমি একজন ডাক্তার, আমি একজন সার্জন। যেহেতু বাক্কাদিন সিলেটে আছি, সবাই আমরা চেনেন একজন সার্জন হিসাবে বা ডাক্তার হিসাবে। বেসিক্যালি আমি আসলে গানের শিল্পী নই, তবুও গান পছন্দ করি, গান ধারণ করি, গান লালন করি এবং চেষ্টা করি মানে ভালো গান করার। আমার গানের ইতিহাসটা হলো, আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি গান করছি না। আমি যখন লেখাপড়াতে ছিলাম তখনও আমি গান করছি না। আমি যখন লন্ডন আসছিলাম ডিগ্রি নেওয়াত তখনও আমি গান করছি না। আমি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে সিলেটে আবার বাদে যখন প্র্যাকটিসে আসছি তখনও আমি আসলে বেশি গান করছি না। হঠাৎ করে একটা ফ্রেন্ড আমার একজন ইনভাইট করলা, তাই আমার বাসাতে একটা প্রোগ্রাম চলে। তো প্রোগ্রাম শেষে তাই না আমার স্টেজে উঠাই দিলা, বুঝলে আপনি একটা গান করুক।
তা আমি তো আসলে মানে মিউজিকের সাথে গানের সাথে রিদমের সাথে আসলে আমি পরিচিত না। এনিওয়ে তো ওনার রিকোয়েস্টে আমি গেলাম স্টেজে, একেবারে জোর করে আমার তুলিয়া দিয়েছেন। তো বললো যে আপনি একটা লাইন গান। তো তখন আমি আসলে ওনারে অনুষ্ঠানে একটা লাইন গাইলাম। তো তখন বাক্কানে মিউজিশিয়ানরা আসিল আর কি। এটা কিন্তু আমার জীবনে পয়লা কোনো একটা মিউজিকের সাথে গান করা। এমনি আমি গান শুনছি গাড়িতে যখন যাই, তখন আমরা গান শুনি। হ্যাঁ, তারপরে তখন যখন একটা দুইটা লাইন গাইলাম, তখন কেন জানি একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স এসে গেলো যে আমি মনে হয় পারবো। তারপরে আস্তে 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 একটু প্র্যাকটিস করি, তাদের সাথে একটু ইয়ে করি। এই করতে করতে মোটামুটি মানে গানের মধ্যে আছি আর কি। তো এটা অনেক লেট এজে, এই যে আমি যে স্টেজে গানে আসছি, এটা আসলে অনেক লেট বলতে হবে। আসলে লেট বলতে কিছু নাই। আমরা এইজটা হলো একটা নাম্বার মাত্র, এজ ম্যাটার করে না কোনো কিছু। আমার মনের ইচ্ছা শক্তিটা হলো গিয়ে মেইন, ওটা আমি বিশ্বাস করি সবসময়। তো একটা গান যদি শোনাইতে হবে। এক্স্যাক্টলি, আমরা আসলে মানে আধুনিক গান, মানে আমি যেগুলো পছন্দ করি আধুনিক গানের মধ্যে, তো এগুলো কিছু আছে আমাদের স্টুডেন্ট লাইফের, এগুলো খুব জনপ্রিয় গান, জনপ্রিয় শিল্পীরা গেয়ে গেছেন। গানের কম্পোজিশন, গানের সুর, গানের গায়কী ভঙ্গি, এগুলো আসলে অনেক অনেক স্ট্যান্ডার্ড। আচ্ছা, যেহেতু বললেন আমি একটা গান দিয়ে শুরু করি আর কি। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনের কথা বলে, ছোট্ট এ চোখ কখনো হাসে, অশ্রু জলে কখনো ভাসে। ছোট্ট এ চোখ কখনো হাসে, অশ্রু জলে কখনো ভাসে। ভাবের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। বাহ, দারুণ। আসলে পুরানা দিনের গানগুলা এত ভালো লাগে আর কি। আপনি তো প্রায় সময় আমি যতটা গান শুনছি, আপনার যতটা প্রোগ্রামও গেছি আমি শুনছি, আপনার পুরানা দিনের যে গানগুলো, আধুনিক গানগুলো আপনি আবার তুলিয়ে আনরা, আপনার গায়কীত খুব ভালো লাগে। আসলে খুব খুশি হয়েছি আপনার গানগুলো শুনিয়া, এবং আজকে যে গানটা গাইলাম আমার খুব ভালো লাগছে। তা আমি আপনার সম্পর্কে জানতাম যে আপনার একদম শৈশব থেকে শুরু করিয়া কীভাবে আপনার ইয়েগুলো এসে স্টেপে আপনি কোনানো আপনার জন্মস্থান, তারপরে। জি, ধন্যবাদ। আসলে আমার জন্মস্থান হলো খুলনা জেলার বাগেরহাট থানায়। আমার আব্বা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে আমরা বিভিন্ন জায়গায় আমার ছেলেবেলা কেটেছে। এর মধ্যে বাগেরহাটে আমার জন্ম, তারপরে আমরা ছিলাম খুলনা, তারপরে ছিলাম যশোর, তারপরে ছিলাম বরিশাল, তারপরে হলো ময়মনসিংহ। আমার ম্যাট্রিক পরীক্ষা আমরা ময়মনসিংহ থেকে দেই। ম্যাট্রিক পাস করার পর আব্বা আবার যখন বদলি হয়ে গেলেন, তখন আমরা চলে গেলাম চিটংয়ে। আমার কলেজ লাইফ হচ্ছে চিটং কলেজ। তারপরে ভাগ্যক্রমে আমি চিটং মেডিকেল কলেজে অ্যাডমিশন নিলাম। অবশ্য তখন আমি দুইটা সাবজেক্টে চান্স পেয়েছিলাম, একটা হলো বুয়েট আর একটা হচ্ছে নেভাল ক্যাডেট। তো ওগুলোতে আর যাওয়া হয়নি বিভিন্ন কারণে। আর আমাদের আত্মীয়স্বজনের মধ্যে আসলে তেমন মানে প্রথিতযশা ডাক্তার কেউ ছিলেন না, আর মায়েরও শখ ছিলেন। চিটং মেডিকেলে যখন চান্স পেলাম, বাসার কাছে মেডিকেল কলেজ, তখন আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম। আর চিটং মেডিকেল থেকে আমি MBBS ডিগ্রি যেটা বলে আমাদের গ্র্যাজুয়েশন, সেটা করলাম। করার পরে আমি চলে গেলাম, আমাদের সরকারি পোস্টিং হয়ে গেল ওই একটা উপজেলায়। তখন হচ্ছে নিয়ম যে আমাদের 1 বছরের সরকারি চাকরি করা লাগে। তখন আমরা যখন পোস্টিং হয়ে গেল উপজেলাতে, 1 বছর ছিলাম সেখানে। সেই লাইফটা খুব এনজয় করেছি। বিভিন্ন মেডিকেল কলেজের অনেক ডাক্তার ছিলেন, প্রায় আমরা 12-13 জন ডাক্তার ছিলাম। তো ওখানে আসলে প্র্যাকটিসে আমি কনসেন্ট্রেট করিনি। আমার টার্গেট ছিল যে আমি বড় ডাক্তার হব, ডিগ্রি নেব। তো পড়াশোনা করেছি, লাইফটা এনজয় করেছি। তারপর সেখান থেকে পরীক্ষা দিয়ে আমরা বাংলাদেশের একটা অ্যাডমিশন টেস্ট বলি আমরা, FCPS বলি আমরা, যে ডিগ্রিটা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি, সেটার জন্য আমরা অ্যাডমিশন টেস্ট দিলাম, দিয়ে আমি চান্স পেলাম সার্জারিতে।
সারা বাংলাদেশের মধ্যে একটা সেশনে সাধারণত 6 থেকে 7 জন চান্স পায়। তো আলহামদুলিল্লাহ আমি ওই পরীক্ষায় ফার্স্ট হলাম, আমি চান্স পেলাম ওখানে এফসিপিএসে বঙ্গবন্ধু, এখন যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তখন এটা ছিল পিজি হাসপাতাল। তো এফসিপিএসে আমি চান্স পেলাম, এফসিপিএসে পার্ট 1 শেষ করলাম ওখানে। আমাদের আসলে দুইটা পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1 পাস করার পরে আমি ট্রেনিং বলি আমরা, ট্রেনিংয়ের জন্য চলে গেলাম আবার চিটং মেডিকেল কলেজে। সেখানে আমি 2 বছর ট্রেনিং করেছি। ট্রেনিং করার পর আবার পিজি হাসপাতাল বঙ্গবন্ধু এসে আমি এফসিপিএস কমপ্লিট করেছি। তো এফসিপিএস কমপ্লিট করার পর তারপরে পোস্টিং হওয়ার পালা। তো ন্যাচারালি আমার একটা ইচ্ছা ছিল যে আমি চিটংয়েই যাব, যেহেতু চিটংয়ের স্টুডেন্ট, চিটংয়ে ট্রেনিং করেছি। তো আমার এখানে সিলেটি ফ্রেন্ড ছিল একজন, তো আসলে ওনার অনুপ্রেরণাতে আমার সিলেটে আসা। উনি বললেন যে তুমি কিতা করবা, চিটাং যাইয়া কিতা করতা অনাও শাহজালালের মাটি। তো আমি আই বিকাম ভেরি কনভিন্সড যে ঠিক আছে, যেহেতু এটা পূর্ণভূমি সিলেট, তো তখন সেই সূত্রে সিলেটে আসার পরে আমি সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজে কাজ করেছি অনেক দিন, সরকারি চাকরি করেছি। রিসেন্টলি কিছু বছর হলো আমি সরকারি চাকরি ছেড়ে আমি রাগিব রায় মেডিকেল কলেজে জয়েন করেছি। এর মধ্যে আমি এখানে যখন প্র্যাকটিস শুরু করি সার্জারিতে, আমি জুনিয়র লেভেলে মোটামুটি ভালোই প্র্যাকটিস এখানে করছিলাম এবং অত্যন্ত সুনামের সাথে মোটামুটি করে আসছি। তারপরে হঠাৎ করে মনে হলো যে আমার আসলে কিছু ইন্টারন্যাশনাল ডিগ্রি দরকার, যেগুলো বিদেশি ডিগ্রি দরকার। তো সিলেটের লোকজনও চায়, তো সেই জন্য আমি ওই এফআরসিএস যেটা বলি আমরা সার্জারিতে, মানে পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি যেটা, সেটা করার জন্য আমি লন্ডন চলে গেলাম। তো সেখানেও এক মজার একটা গল্প আছে। আমার এক সিলেটি ভাই আমাকে অত্যন্ত হেল্প করেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে অনেকে স্মরণ করি। আসলে মানুষের জীবনে কখন যে কার দিক থেকে কি হেল্প পাওয়া যায় সেটা আসলে বলা যায় না। তো উনি একজন সাংবাদিক, এই লন্ডনে একটা পত্রিকা অফিসে কাজ করেন। তো ওনার একবার একটা সার্জিক্যাল প্রবলেম হলো, ছোট্ট একটা সার্জিক্যাল প্রবলেম হলো। তখন উনি একটা সিলেটের ক্লিনিকে আসলেন, আমাকে দিয়ে অপারেশন করালেন। তো আমি অপারেশন করার সময় ওনার সাথে গল্প করছি, কী করেন, বললো যে ভাই আমি লন্ডনে আছি। তো আমার বললো যে আসেন। তখন আমি আসলে টার্গেট করেছি, তখন আমি এফআরসিএস পরীক্ষা দিব, লন্ডন যাব, ফার্স্ট টাইম বিদেশ যাব। তো ওই ভদ্রলোককে আমি আসলে ওই কমপ্লিমেন্টারি অপারেশন করে দিলাম, ওনার থেকে আর আমি চার্জ নেই। তো উনি ঠিকানা ইমেল এগুলো সব কিছু আমাকে দিলেন। তো তারপরে যখন আমার লন্ডন যাওয়ার পালা, আসলে আপনি জানেন যে আসলে বিদেশ ফার্স্ট টাইম ইউরোপে যাওয়া অনেক দূর বুকে, আসলে সিস্টেম জানি না, বাসে কীভাবে উঠতে হবে, টিকিট কীভাবে করতে হবে, এগুলো আসলে একটু আনাড়ি ছিলাম বলা চলে। তো যখন ওনাকে জানালাম যে আমার ফ্লাইট তখন ব্রিটিশ এয়ারওয়েজ ছিল, যে ব্রিটিশ এয়ারওয়েজ ভোর রাতের হিথ্রো এয়ারপোর্টে নামবে। তো উনি তখন আমি হিথ্রোতে ইমিগ্রেশন ক্রস করে যখন আসলাম, তখন আমি অবাক হলাম যে উনি আমার নামের একটা প্লে কার্ড নিয়ে ওই লন্ডন হিথ্রো এয়ারপোর্টে ওয়েট করছেন গাড়ি নিয়ে, এবং ফুল ফ্যামিলি। তা আসলে এটা যে কত বড় একটা সাপোর্ট, হ্যাঁ, এটা ভাবা যায় না। তারপর উনি ওনাকে আমার গাড়িতে করে ওনার বাসায় নিয়ে গেলেন, সেন্ট্রাল লন্ডনে ওনার বাসা। ওখানে আমি থাকলাম 2-1 দিন। উনি আমাকে এডিনবরা, আমরা যাব রয়্যাল কলেজ অফ এডিনবরা, স্কটল্যান্ড, সেটা আবার লন্ডন থেকে প্রায় 8-9 ঘন্টার বাস জার্নি। তো উনি টিকিট করে দিলেন, এভরিথিং করে দিলেন, এবং সমস্ত কিছু স্মুথলি করে দিলেন। এবং ওনার সাথে আমার এখনও যোগাযোগ আছে। ওনার নাম হচ্ছে হেলাল, উনি বড়ইকান্দি বাড়ি। তো আমি যখনই লন্ডন যাই তখনই উনি আমাকে বলে, আমাকে অ্যাটলিস্ট এই দায়িত্বটা দিবেন, আমি আপনাকে নিয়ে যাব। উনি রেস্টুরেন্ট বিজনেস কীভাবে করেন আমাকে দেখাইছেন। আমি ওনার সাথে বসে দেখলাম যে আসলে বাঙালি কমিউনিটি, অনেকের সাথে পরিচয় হলাম ওনার থ্রুতে, এবং উনি বললেন যে হ্যাঁ, দেখালেন যে বাঙালি কমিউনিটি কীরকম আছে ওখানে। তো ফর্চুনেটলি আরেকটা গুড নিউজ আছে। আমি একদিন ওই যে ব্রিকলেন টিউব স্টেশন থেকে উপরে হেঁটে একটা জায়গায় যাচ্ছি আর কি, হঠাৎ করে দূরের থেকে এক ভদ্রলোক আমাকে ডাকলেন যে ডাক্তার সাহেব এদিকে আসেন। আমি তো অবাক হয়ে গেলাম যে উনি, পরে দেখলাম যে উনি সিলেটি এক লোক, আমার এক পেশেন্ট। তো বলেন আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি দাউদ সাহেব, হ্যাঁ, কীভাবে কখন আসছেন লন্ডন, কী হয়েছেন। আমি আসলে খুব অবাক হয়েছি যে এত দূরে লন্ডনে যেও আমি পরিচিত মানুষ পেয়ে গেছি। ইটস এ ভেরি প্রাউড, এবং আমি ফিল করি যে হ্যাঁ, সিলেটি লোকজন আমাকে খুব পছন্দ করে, আমিও সিলেটকে আসলে ওন করি। মনে হয়েছিল তখন মনে হয়েছিল যে আপনি সিলেটও আছি, সিলেটও একমাত্র রাস্তাঘাটে কিতাবাই ভালো আছে, ওরকম একটা ট্রেডিশন আছে। এক্স্যাক্টলি। তো আসলে সব মিলাইয়া আপনার ও মনে হয়েছে যে সিলেটটাও মনে হয় আমার আপন। এক্স্যাক্টলি। মানে আপনি শুনে খুশি হবেন যে আমি আসলে আমার মানে যেই পোর্টফোলিও, আমি ইচ্ছা করলে লন্ডন সেটেল করতে পারতাম, সিঙ্গাপুরে চাকরি করতে পারতাম, আমার ইন্টারন্যাশনাল ডিগ্রি যেহেতু আছে, বাট আমি এটা করিনি। আমাকে ভালো লাগছে। তবে এই সিলেটের ভালো হয়েছে, আমরা একজন শিল্পী ফাইলাম। জি, তো সিলেটের মানুষে আপনারে ফাইলো। জি, আরেকটু কাহিনী আছে সিলেটে। আমি 1 বছর লাগে ঢাকাতে গেছিলাম, তো ভাবলাম যে দেখি আসলে ঢাকা ন্যাশনাল লেভেলে ভালো আসছিলাম, 1 বছর আমি মেনটেন করছি। কিন্তু হঠাৎ করে আমার মনে হয়েছে যে এখানে এই যে ট্রাফিক জ্যাম, তারপরে হলো এখানে বায়ু দূষিত, জি, হঠাৎ করে আমরা এক রাতে সিদ্ধান্ত নিলাম যে আবার সিলেট যাই মুভি। ও রাতে সিদ্ধান্ত নিয়ে আমরা আবার সিলেট ব্যাক করছি। এরপর সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ হলো কি, ঢাকায় একটা খুব মানে কিতা হইতাম, আমি গিয়ালে তো আমার মনে হয় যে কত বিলে আমি দম বন্ধ হয়ে যায়, ওরকম মানে থাকার মতো না। কোনো কাজ যদি হয় বা রেফারেন্স থাকে ডাক্তারের যে আপনি দেখা যোগ্য, আমার তো বেদনা আরম্ভ হয়ে যায় মাথা, যে কিলান যেতাম আর গিয়ার লাগে যে এটা ফেস করবো কিলান, ওরকম আর কি। এক রাত থাকা মানে আমরাও লাগে যে ঢাকার কাজ শেষ হইলে কতক্ষণ সিলেট আইমু,
ওরকম একটা ফিলিংস থাকে যে এত ঝামেলা এত ঝামেলা না। সিলেট সবচেয়ে আরামের জায়গা এক্স্যাক্টলি। এবং কিতা হইতাম মনে হয় যে কত বিলাইতাম, যে কোনো জায়গায় গেলেও মনে হয় যে কত বিলাইতাম ওরকম। তো আসলে আপনারে আবারও ধন্যবাদ জানাইলাম যে আপনি যদি আজকে অন্যান্য কোনো জায়গায় গিয়ে সেটেল হয়ে যেত তাইলে আমরা ফাইলাম না, মানে আমার বাংলা স্টুডিও ফাইল না, মানে আমরা ফাইলাম না, মানে আজকে ডাক্তার হিসাবে ফাইরাম আপনারে, প্লাস হইল গিয়ে একজন কণ্ঠশিল্পী হিসাবে ফাইরাম। ওটা আমরা আসলে আমরা কাছে বড় পাওয়া। এবং আপনি এত ফ্রেন্ডলি একজন মানুষ, আপনার লোকে না মাতলে কেউ বুঝতো না, দূর থেকে বোঝা যায় না কেউরেও। তো আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভালো লাগছে আপনার লোকে মাতিয়া। এবং আমি আপনার চিনতাম ডাক্তার হিসেবে চিনতাম, কিন্তু শিল্পী হিসাবে জানি না। আমি প্রোগ্রামও যাওয়াই, আমি গানও তখন দেখলাম যে আপনি গান গাইন এবং খুব ভালো গানও গাইন। তো একটা গান যদি গাইতাম। ওকে, আচ্ছা, এখন একটা গানের কয়েকটা লাইন করছি। এটা আসলে খুব জনপ্রিয় একটি গান, নীল আকাশের নিচে ছায়াছবির গান। এটা রাজ্জাকের লিপি আমরা শুনেছি, অত্যন্ত জনপ্রিয় একটি গান। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে মন, হা 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 ও হো, শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে মন, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, লা 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 দারুণ চমৎকার হয়েছে গানটা। পুরানা দিনের গান সম্পর্কে যদি আমরা আপনার কাছ থেকে কিছু জানতাম পারি, যেমন আপনি ফেনে এটা বাঁচিয়ে নিলাম, এই গানগুলো ফেনে গাওয়ার লাগে আপনার ইচ্ছে হইলো? জি, অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করি, যেমন ধরুন গান হচ্ছে এমন একটা জিনিস যে গান যারা গীতিকার তারা লেখুন, যারা সুরকার তারা এটারে সুর দেন, আর শিল্পী যারা কণ্ঠশিল্পী যারা তারা এটারে মানে আবেগ দিয়ে গানটারে ফুটায় তুলেন। আর এই গানগুলো আরও বেশি জনপ্রিয় হয় যখন আমরা রূপালী পর্দায় দেখি, নায়ক নায়িকার কণ্ঠে যখন আমরা দেখি, তখন এগুলো আসলে অত্যন্ত মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। আগের দিনের গানের মধ্যে আপনি হয়তো খেয়াল করবা যে লিরিক্স, যে কথার শব্দচয়ন, যে সুর, যে আবেগ, এগুলো আসলে মানে এখনকার গানের মধ্যে অনেক কিছু মিসিং। তাই বলে এখন যে ভালো গান হচ্ছে না আমি সেটা বলি না, অনেক ভালোই গানই হচ্ছে, তো তারপরে এগুলো আসলে স্বর্ণযুগের গান বলে আমি মনে করি। তো এগুলো আসলে নতুন জেনারেশন, এগুলো আমার যা ধারণা যে ওরা একটু ভুলতে বসছে এই জিনিসগুলো। তো সেই কারণেই আমি আসলে এগুলোর উপরে একটু ফোকাস করি, যে এই পুরোনো গানগুলো, এই সুরগুলো যেন মানুষের দর্শকদের হৃদয়ে আমরা আবার নতুন করে মানে ভরিয়ে দিতে পারি, এটাই হলো আমার আসলে উদ্দেশ্য। শুভকামনা, আপনি এই গানগুলা আবার করুকা আরও বালা করিয়া আমরা দর্শকগুলোর সামনে আনিয়া তুলিয়া ধরতা ফারুন জেলা, বা এটা নিয়ে হয়তো আপনার আরও বড় কোনো উদ্যোগ আছে নিশ্চয়ই। এক্স্যাক্টলি, আপনি তো প্রোগ্রামও হরা এই গানের উপরে বারবার ভালো লাগে আসলে। কেউ না কেউ তো ধরিয়ে রাখতো স্যার, চেষ্টা করে, ওটার লাগেও ভালো লাগে। তো আসলে আপনি ফার্স্টে কইছেন যে আমি গানও আইসি অনেক পরে, কিন্তু আপনার গানটা কিন্তু আপনার মনের ভিতরে লালন করিয়া রাখছেন। গানের স্টাইলে বোঝা যায় যে আপনি গানটারে লালন করছেন বহুত আগ থেকে, আপনার শৈশব থেকে গানটা আপনার মনের ভিতরে লালন করা আছে। বাট আপনি সময় সুযোগের কারণে হয়তো এটা নিয়ে বেশি করতে পারছেন না, নাড়াচাড়া করতে পারছেন না, বা প্র্যাকটিস করতে পারছেন না। একটা সময় যখন আপনি মনে করছেন যে না আমি সব শেষ করে নিয়েছি, এখন আমি আমার মনের যে একটা খোরাক যেটা
আমার যেটা লালন করে রাখছি আমি ওটারে প্রকাশ করতাম চাই, ওটা থেকেও হয়তো আপনার মনে হয়েছে এটা যে আমি আই আসলে ওদিকে একজনে যে আপনারে ওই যে কইছেন একটা কাহিনী যে খেয়ে আপনারে স্টেজও কইছেন একটা লাইন গাওয়ার লাগে, হইলা না অনেক টাইম যদি আপনার ভিতরে এটা লালন করতা না আপনি অবশ্যই লালন করিয়েছেন আপনি শৈশব থেকে, আমার বিশ্বাস এটা। তো আমরা যদি আরও একটা গান শুনতাম আপনার। আচ্ছা, আরেকটু বলি এই প্রসঙ্গে, আসলে এই আমাদের বাংলা গান তো মানে অনেক ধরনের গান আছে, তাই না? আধুনিক গান আছে, চলচ্চিত্রের গান আছে, তারপরে সিলেটি ফোক গান আছে, সব ধরনের গান। তো আরেকটা গান খুব জনপ্রিয় আমাদের, মানে আরেকটা সেটা হচ্ছে যে, দ্বৈত সঙ্গীত। আপনি জানেন যে আসলে দ্বৈত সঙ্গীত যেগুলো, সেগুলো সিনেমার গান, সেগুলো আসলে আমাদের 70-80 দশকের যে গানগুলো ছিল, এগুলো অনেক কিছু আমরা ভুলতে। কিছুদিন আগে আপনার একটা প্রোগ্রাম জি দেখিয়েছি দ্বৈত সঙ্গীত। জি জি তো আমি এটা ওই দিকে একটু ফোকাস করি। আমার মনে হয় এই দ্বৈত সঙ্গীতগুলো, আমার কিছু সহশিল্পী আছে সিলেটে যারা আমার সাথে একটু গান করে। আমাদের মধ্যে জেনারেশন গ্যাপ আছে, আমি এক জেনারেশন, ওরা এক জেনারেশনের, বাট আমার মনে হয় যে মানে এই জেনারেশন গ্যাপ ভুলেও আমরা ওই দ্বৈত সঙ্গীতগুলোকে একটু জনপ্রিয় সিলেটে করার একটা চেষ্টা করছি আর কি। অবশ্যই ভালো ভালো উদ্যোগ এটা আপনার, আমি সাপোর্ট করলাম এটা এবং ভালো লাগছে আমার গতদিনের যে প্রোগ্রামটা দেখছি খুব ভালো লাগছে। আর আসলে ওই যে একবার হইলাম রানি আপনারে, আমরা এইজটা হইল গিয়া জেনারেশনটা ওই যে এটা হলো একটা নাম্বার আর কিছু না। আপনি আপনার জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে না আমি তো একজন মানুষ হিসেবে চিন্তা করলে বা আমার মনের ইচ্ছা কিতা ওটা যদি আপনি প্রকাশ করতে চান তাহলে আপনি তখন আপনার এই যে এইজ যেটা এটা আপনি চিন্তা করতে নাই, মানুষের মনই লগিয়া আসল, আমি বিশ্বাস করি এটা। তো আমার ও বিশ্বাসটা কেউ আমার কাছে মনে হয় যে আপনি আরও যাইবা আরও আগাইবা, বিশ্বাস রাখলাম। এবং আমরা দর্শক হলেও আপনারে অনুপ্রেরণা দিবা এবং দিরা। আমি দেখছি আপনার অনেকগুলো গান ইউটিউবও দেখছি, অনেকের ইয়ে আছে কমেন্ট শেয়ার এবং ভিউয়ার্সও প্রচুর। তো আরেকটা যদি গান হতাম আপনার কাছ থেকে। আচ্ছা, আমাদের আসলে এপার বাংলার গানের সাথে আসলে ওপার বাংলার কিছু গান আছে যেগুলো আসলে কালজয়ী শিল্পী যারা ছিলেন তারা করেছেন। আমরা ছোটোকাল থেকে ওনাদের গান শুনে শুনেই বড় হয়েছি অ্যাকচুয়ালি। হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হ্যাঁ, মান্না দে, হ্যাঁ, ওই গানগুলো আসলে মানে আমার মনে হয় অনেক জনপ্রিয় বাংলাদেশের কাছে। তেমন একটি গান করি। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। বাহ, দারুণ! আপনার সবগুলো গান আসলে চমৎকার এবং আপনার গলার লগেও এটা মানে কিতা হইতাম অ্যাডজাস্ট হয়ে গেছে পুরা। মনে হয় যে আমি অনেক পুরানা দিনের গান জেলান আগে শুনছি ওরকম লাগে গানগুলা। তো আজকে আমরা স্টুডিওতে আপনি আমরা সময় দিরা বা দিছেন, এর লাগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং আমার বাংলা ভিউ স্টুডিও যারা আছেন তারা মানে বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাইলাম আপনারে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু হোক। অ্যাকচুয়ালি আমি একটু মেডিকেল লাইনেই কথা বলি। আসলে এখন একটা মহামারী বা অতিমারি চলে, আপনারা জানেন যে আসলে একটা সিরিয়াস অবস্থা বাংলাদেশ সহ সারা বিশ্বের একটা প্রবলেম আমাদের যে করোনা ভাইরাস বা কোভিড-19। তো এটা আসলে যেহেতু ভাইরাল ডিজিজ, এটার আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, তো এটা থেকে প্রতিরোধ করতে পারাটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে ভেরি সিম্পল ওয়েতে আমরা এটা আসলে প্রতিরোধ করতে পারি। গণসচেতনতা ইজ খুব ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাব না। আমরা যদি কোনো কারণে যাইও তো আমরা সঠিক পদ্ধতিতে আমরা মাস্ক ব্যবহার করব, আর আমাদের হাত ধোয়ার অভ্যাসটা করতে হবে, আর শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এই জাস্ট কয়েকটা জিনিস যদি আমরা মেনটেন করি, আমার মনে হয় আমরা কোভিড মুক্ত একটা বাংলাদেশ
গড়ে তুলব। আপনারা জানেন যে আসলে এই কোভিডের কারণে আমাদের জীবিকা, জীবন এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ সবার মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট পড়েছে। এই যে রোজার মাস, এখন দেখেন মার্কেট বন্ধ, মানে সাধারণ মানুষের ব্যবসা বন্ধ। সো আসলে এটা একটা বিরাট একটা অর্থনীতিতে আমাদের ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে অলরেডি। তো এটা আসলে সরকারের একার পক্ষেও সম্ভব না, এটা সবার ইনভলভমেন্ট দরকার। সরকারি ইনভলভমেন্ট দরকার, পলিটিক্যাল পার্টিদের ইনভলভমেন্ট দরকার, আমাদের যে সামাজিক সংগঠন যারা আছে তাদের দরকার, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যারা আছে, এনজিও আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা এই জিনিসগুলোকে বাস্তবায়ন করতে পারি এবং এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা ভালো থাকবো। আর ভ্যাকসিনের ব্যাপারে বলি, আসলে ভ্যাকসিন হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম। আমাদের এই যে স্বাস্থ্যবিধির সাথে সাথে আমাদের ভ্যাকসিনটাও খুব জরুরি। তাহলে আমরা অলরেডি গভর্নমেন্ট অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন। এখনও পৃথিবীর অনেক দেশ আছে যারা ভ্যাকসিন পায়নি, কিন্তু আমরা তো ভ্যাকসিন পেয়ে গেছি। অনেকে আমরা সেকেন্ড ডোজও দিয়ে, প্রায়োরিটি অনুসারে আমরা সেকেন্ড ডোজও দিয়েছি। তো ভ্যাকসিন দিলেই যে করোনা হবে না তা না, বাট ভ্যাকসিন একটা প্রোটেকশন। আমরা যদি ভ্যাকসিন নেই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, শারীরিক দূরত্ব বজায় রাখি এবং মাস্ক পরি, তাইলেই একমাত্র আমরা একটা মানে করোনামুক্ত বাংলাদেশ আমরা আশা করতে পারি বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনারে আবারও। প্রিয় দর্শক সকল, অতি জরুরি কথা সকল আপনারা শুনছেন। তান যে কথাগুলা শুনছেন সবগুলো জরুরি এবং আপনারা আমরার সবর দরকার ওগুলা মেনটেন করে চলবা। আর আগামীতে আমরা আবারও আমরা স্টুডিওত ফাইমো আশা রাখলাম। আজকের মতো আমরা তান্ডে বিদায় দিতে হওয়ার কারণ আমরা সময় স্বল্পতা, এর লাগে আমরা ফারাম না লম্বা করতাম। তো অবশ্যই নেক্সট কোনো প্রোগ্রামও আমরা আবার তান্ডে আনবো এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। আর আমরা দাউদ ভাইয়ের কাছ থেকে আরও একটা গানের 2-4 লাইন শুনি আমরা বাড়ি জিম গিয়া। ধন্যবাদ। আমি একটা সিলেটের আঞ্চলিক একটা গান করি। অবশ্যই। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে।